এই নির্বাচনের দিনে ঠিক এই রকমভাবে একটা ব্যালট পেপার আলাদাভাবে থাকবে। এই যে যেটা দেখতেছেন সেম এই রকমই একটা ব্যালট পেপার থাকবে। এরপরে আসছে হলো গণভোট। গণভোট তো আপনারা জানেন সবাই, গণভোট তো বোঝেন, অনেকেই গণভোট দিয়েছেন। গণভোট এ পর্যন্ত বাংলাদেশে 3 বার হয়েছে, সামনে এটা হলে 4 বার হতে যাচ্ছে। তো আসেন এখানে গণভোট সম্পর্কিত যে বিষয়টা জানানো হয়েছে সেটা হলো, আপনি কি এমন বাংলাদেশ দেখতে চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? অর্থাৎ আগামী নির্বাচন কয় তারিখে? 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি, তাই না? এই দিনে আমাদের যে সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনের দিনে ঠিক এই রকমভাবে একটা ব্যালট পেপার আলাদাভাবে থাকবে। এই যে যেটা দেখতেছেন সেম এই রকমই একটা ব্যালট পেপার থাকবে, যেখানে হা ভোট এবং না ভোট দেওয়ার একটা পদ্ধতি থাকবে। যদি কেউ হা ভোট দিতে ইচ্ছা পোষণ করে সে হা ভোট দেবে, যদি কেউ না ভোট দিতে চায় সে না ভোট দিতে পারবে, এটা নাগরিক অধিকার। এখন হা ভোট দিব কি দিব না এই বিষয়টা আমরা এখন সামনে আলোচনা আগালে পরে কথাটা ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো সবাই। এই যে শুরুতেই বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনের সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। আমরা অতীতে দেখেছি তত্ত্বাবধায়ক সরকার, যে ব্যক্তি সরকারের দায়িত্বে থাকেন সে ব্যক্তি তার সুবিধা মতো করে সাজায় নাই, তাই না? নিজের মতো করে তৈরি করে নেয়, নিজের পছন্দের লোক বসায় নেয়, যেন নিজে আবার পুনরায় ঘুরে ফিরে ক্ষমতায় আসা যায়। এরকমভাবে আমরা কারসাজি দেখেছি। তো এই জন্য এখানে এই হ্যাঁ ভোট না ভোটের মাধ্যমে যে পদ্ধতিটা হবে সেটা হলো, যদি তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন করতে চায়, নির্বাচন যিনি করাবেন নির্বাচন কমিশনার, এই ব্যক্তিকে যদি কেউ নিয়োগ দিতে চায় বা পরিবর্তন করাতে চায়, তাহলে সরকারি দলের যিনারা আছেন তিনারা সহ বিরোধী দল যারা আছে তাদের সবার সমন্বয় করে এটা করতে হবে। এককভাবে সরকার কিছুই করতে পারবে না। যদি আপনি হ্যাঁ ভোট এই পক্ষে দেন তাহলে পরে এই আইনটা কার্যকর হবে। কথাকে বুঝতে পারলেন? নাম্বার 2, সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। যখন যে ব্যক্তি সরকারের ক্ষমতায় যায়, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে নিজের সুবিধা মতো কিছু সংবিধান সংশোধন করে নেয়, বিল পাস করে নেয়, তৈরি করে নেয়। এটাতে কি হয় যে তার সুবিধা মতো সে আইন প্রয়োগ করে যাকে মন তাকে গ্রেপ্তার করতে পারে, যাকে মন চায় তার উপর সাজা দিতে পারে, আবার যাকে মন চায় তাকে মাফও করে দিতে পারে, এরকম সুযোগ সুবিধা থাকে। কিন্তু যদি আপনি হ্যাঁ ভোট দিয়ে থাকেন তাহলে পরে কি হবে যে সরকারি দল যারা আছে তারা ইচ্ছামতো সংবিধানকে সংশোধন করতে পারবে না। উভয় দল নিয়ে, অর্থাৎ সরকারি দল বিরোধী দল যারা আছে এদের সবাইকে নিয়ে একত্রে বসে সংবিধানের কোনো একটা বিষয় সংশোধন করার প্রয়োজন হলে তবেই সম্ভব হবে। একা একা কোনো সরকার এটা করতে পারবে না। যদি আপনি এই পক্ষে একমত থাকেন তাহলে কি ভোট দিবেন? হ্যাঁ ভোট। যদি আপনি না থাকেন যে না এটা দরকার নেই তাহলে আপনি না ভোট দিবেন। কথা কি ক্লিয়ার? এবার নাম্বার 3, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। এমনও কিছু বিধান থাকতে পারে সংবিধানে যেটা গণভোট পুনরায় দরকার। যেমন ধরেন এটা হলো মুসলমানের দেশ কিন্তু ইসলামী দেশ কিন্তু না। এটা কি ইসলামী দেশ? ইসলামী না, কিন্তু মুসলমানের দেশ, সংখ্যায় মুসলমানদের সংখ্যা বেশি। এখন যদি মুসলমানরা মনে করে যে এদেশে ইসলামী শাসন দরকার, আল্লাহর আইন দিয়ে সমাজ বা দেশ পরিচালনা করা দরকার, এটা সংবিধানের একটা বড় ধরনের পরিবর্তন। এখন এটা জনগণ চায় কিনা, জনগণের আস্থা আছে কিনা, এটা করতে হলে এরকম কোনো আইন তৈরি করতে হলে জনগণের মাধ্যমে আবার এরকম একটা হা ভোট না ভোটের স্বীকৃতি নিয়ে তবেই কেবল এই সংবিধানটা পরিবর্তন হবে। যদি আপনি এর পক্ষে থাকেন যে হ্যাঁ আমাদের রায় নিয়ে এই আইনটা করতে হবে, এই কাজ করতে হবে, তাহলে পরে আপনি হা ভোটে সিল মারবেন, যদি না থাকে তাহলে না ভোটে সিল মারবেন। হ্যাঁ, সিরিয়াল অনেকগুলো আছে, 10টা আছে, 10 পর্যন্ত যাই।
10 পর্যন্ত যাই, 10 পর্যন্ত যাই গেলে সব চলে আসবে সামনে। জি। এরপরে 4 নাম্বার, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবে। সংসদে একজন স্পিকার থাকে না? আমরা দেখেছি যখন সংসদ হয় তখন যারা ওখানে এমপি বা মন্ত্রী থাকেন বলেন না মাননীয় স্পিকার, এই বলে কথা শুরু করেন না? তো এই যে একজন স্পিকার থাকেন, ইনি হচ্ছেন সরকারের দলের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত হন। এখন নতুন যে আইনটা হতে যাচ্ছে সেটা হলো, একজন স্পিকার যে হয় সে হলো সভাপতি। এই সভাপতির পাশে যিনি থাকবেন তিনি হবেন বিরোধী দলের পক্ষ থেকে সহসভাপতি। কথাকে বুঝতে পারছেন? মূল সভাপতি হবে সরকারের পক্ষ থেকে, আর সহকারী সভাপতি হবে বিরোধী দলের পক্ষ থেকে। যদি প্রধান যিনি স্পিকার তিনি অনুপস্থিত থাকেন না থাকেন, তার পরিবর্তে ডেপুটি স্পিকার যিনি বিরোধী দলের পক্ষ থেকে যে নির্বাচিত হবে সে সংসদ পরিচালনা করতে পারবে। এবং স্পিকার এককভাবে সংসদে কোনো কিছু করতে পারবে না বিরোধী দলের ডেপুটি স্পিকার ছাড়া। এটা যদি হয় তাহলে একক কোনো কর্তৃত্ব থাকে না, একটা নিয়মের মধ্যে সামনে আগাতে হয়। তো যদি আপনি এই পক্ষে থাকেন তাহলে আপনি হ্যাঁ মার্কায় হাত ভোট দিবেন, যদি আপনি না থাকেন তাহলে না ভোট দিবেন। তারপর যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। অর্থাৎ একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। সাপোজ ধরেন বিএনপির পক্ষ থেকে তারেক জিয়া ইনি প্রধানমন্ত্রী হলেন, এই টার্ম হলো, এর পরবর্তীতে আবার হলেন, এই পরপর 2 বার হয়ে গেলে এই ভদ্রলোক ইনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই দলের পক্ষ থেকে অন্য কেউ হওয়া লাগবে। কথাকে বুঝতে পারছেন? যদি এইটা হয় তাহলে পরে ওই এককভাবে একটা না 17 বছর 20 বছর ক্ষমতায় থেকে জনগণের উপরে কোনো জুলুম করা নির্যাতন করার সুযোগ কোনো সরকারে থাকবে না। কেউ ক্ষমতায় এসে এককভাবে আধিপত্য বিস্তার করতে পারবে না। যদি আপনি মনে করেন যে হ্যাঁ এমনটাই হওয়া দরকার, তাহলে কোন দিকে ভোট দিবেন? হ্যাঁ ভোট দিবেন। যদি আপনি বলেন না যেরকম আছে এরকমই ভালো, একজন 100 বছর থাকলেও সমস্যা না, তাহলে আপনি না ভোট দিবেন। এরপরে সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। আপনারা জানেন আমাদের বাংলাদেশে সংসদের আসন সংখ্যা 250টা, এখানে 50টা আছে সংরক্ষিত আসন যেখানে নারীদের জন্য সেটা বরাদ্দ থাকে। তো এই বিষয়ে একটু লম্বা কথা, ওইদিকে আমরা যাবো না, সংক্ষেপে বলি যে এখানে 50 জন নারীদেরকে রাখা হয়েছে নারীদের বিষয়ে কথা বলার জন্য। এটা সাংবিধানিক পদ্ধতি। তো যদি আপনারা চান যে হ্যাঁ এখানে নারীদের প্রতিনিধিত্ব থাকুক, নারীদের পক্ষ থেকে কথা বলার জন্য নারীরা থাকুক, তাহলে পরে আপনি হ্যাঁ ভোট দিবেন। যদি আপনি বলেন না থাকবে না, তাহলে আপনি না ভোট দিবেন। এরপর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে 100 সদস্য নিয়ে। পার্লামেন্ট 350টা সদস্য নিয়ে গঠিত। এখান থেকে সরকার দল এবং বিরোধী দল 2 দলের থেকেই সদস্যদেরকে নিয়ে একটি উচ্চ কক্ষ গঠন হবে। এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গেলে ওই 100 জন ব্যক্তি দ্বারা যে আলাদা উচ্চ কক্ষ গঠন করা হয়েছে তাদের সিদ্ধান্ত থাকতে হবে, তবেই কোনো সিদ্ধান্ত সরকার নিতে পারবে। এককভাবে কোনো সিদ্ধান্ত সরকার নিতে পারবে না। যদি আপনি এই পক্ষে থাকেন তাহলে হ্যাঁ ভোট দিবেন, যদি না থাকেন তাহলে না ভোট দিবেন। এরপর দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। বিচার বিভাগের উপরে সরকারের কোনো কর্তৃত্ব থাকবে না। যে যেমন অপরাধী বিচার স্বাধীনভাবে বিচারক তার বিচারটা করবেন। যদি আপনি এই পক্ষে থাকেন তাহলে হ্যাঁ ভোট, যদি আপনি না থাকেন তাহলে না ভোট। আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই? নামাজের টাইম মনে হয়ে গেছে, কিন্তু সরকার থেকে যেহেতু এটা দিচ্ছে আমাকে বলতে আছে, একটু সময় লাগলো 2-4 মিনিট। জি। এরপরে আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে। অর্থাৎ যে অধিকারগুলো আছে, যেমন বিশেষ করে ইন্টারনেট। আমরা দেখেছি 2024 সালে যখন দেশে একটা পরিবেশ বিশৃঙ্খলা দেখা দেয়, তখন ইন্টারনেট বন্ধ করে দিয়ে একটা জুলুম চালানো হয় জাতির উপরে। ছিল না এরকম? এই যে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ক্ষমতা, এটা সরকারের অধীনে থাকবে না। কোনো সরকার তার অন্যায়কে ঢাকতে যেয়ে ইন্টারনেট বন্ধ করতে পারবে না।
যদি আমরা এই পক্ষে থাকি বা আপনারা থাকেন তাহলে দিবেন হা ভোট, যদি না থাকেন তাহলে দিবেন না ভোট। এরপর দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না। আমাদের দেশে কি পদ্ধতি আছে, যদি নিজের দলের লোক হয়, ও যদি 100টাও মার্ডার করে আসে, ও যদি ফাঁসির আদেশ হয়ে যায়, গোপনে গোপনে ওকে মাফ করে দিয়ে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়। আর যদি বিরোধী দলের লোক হয়, ও যদি একটা মাসিও মারে, ওকে ধরে ফাঁসি দিয়ে দেওয়া হয়, তাই না? আপনারা কেউ আবার কষ্ট নেবেন না, আমি জাস্ট বাস্তবতা বলতেছি। এটা শুধু আমার দেশ না, অন্যান্য দেশে এরকম আছে। তো এক্ষেত্রে রাষ্ট্রপতি ইচ্ছা করলেই যাকে তাকে ক্ষমা করতে পারবে না, যে আমার নিজের দলের লোকগুলো আমি তাকে ক্ষমা করে বের করে দিলাম, বাঁচাই দিলাম, এরকম হবে না। ক্ষমা করতে হলে পারে উভয় পক্ষের, সরকার দল, বিরোধী দল, এদের সবাইকে নিয়ে সমন্বয় করে একটা সিদ্ধান্তে আসতে হবে। ইচ্ছামতো রাষ্ট্রপতি যাকে তাকে ক্ষমা করতে পারবে না। কিন্তু ক্ষমা করার অধিকারটা রাখা হয়েছে এই কারণেই, অনেক ক্ষেত্রে এরকম হয় মানুষ নিজের জীবনকে বাঁচাতে যে অন্যকে মেরে ফেলে, এরকম হয় না? দেখা যাচ্ছে আপনি, আপনার বাড়িতে ডাকাত আসছে, আপনার সমস্ত সম্পদগুলো লুণ্ঠন করতেছে, আপনার সন্তানকে মারছে, স্ত্রীর উপর আঘাত করতেছে, বা আপনাকে মেরে ফেলতে যাচ্ছে, আপনাকে মেরে ফেলবে। এই মুহূর্তে আপনি বাঁচার তাগিদে কি করলেন, পাশে যা ছিল সেটা দিয়ে উল্টো করে ডাকাতকে আঘাত করলেন, ডাকাত মারা গেল। তখন উল্টো করে আপনি আবার খুনের আসামি। তখন বাংলাদেশের সাংবিধানিক আইন যে খুনের পরিবর্তে খুন, সুতরাং আপনি যেহেতু মেরে ফেলেছেন, আইন হাতে তুলে নিয়েছেন, এজন্য আপনি অপরাধী। এখন এইটা আইনের পদ্ধতি, যে আইন হাতে তুলে দিলে আইন আপনাকে শাস্তি দেবে, মৃত্যুদণ্ড। কিন্তু রাষ্ট্রপতির কাছে গেলে রাষ্ট্রপতি এটা বিবেচনা করবে যে আপনি কেন, কি কারণে, কোন জায়গায় থেকে আপনি মানুষটাকে হত্যা করলেন। আপনি নিজের জীবন বাঁচানোর জন্য করেছেন, পরিবারকে বাঁচানোর জন্য তাকে আঘাত করেছেন, মেরে ফেলার উদ্দেশ্যে না, কিন্তু মারা গিয়েছে। সুতরাং এই ক্ষেত্রে রাষ্ট্রপতি যদি চায় আপনাকে ক্ষমা করবে, কিন্তু একক সিদ্ধান্তে না, উভয় দলের সমন্বয় করে তাদেরকে সঙ্গে করে নিয়ে তিনি সিদ্ধান্ত দিতে পারবেন, একা একাভাবে দিতে পারবেন না। এরপরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। দুইজনের ক্ষমতা যে দুইটা যেহেতু আলাদা, সুতরাং দুইজনে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে। আমরা এতদিন পর্যন্ত দেখে এসেছি রাষ্ট্রপতি আছে ঠিক, কিন্তু কাঠের পুতুল, কিছু করার ক্ষমতা নেই, সরকার যা বলে উনি সেই কথাই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে রাষ্ট্রপতির একটা নিজস্ব পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, যেহেতু সেনাবাহিনী তার অধীনে থাকবে, এই জন্য রাষ্ট্রপতির একটা ক্ষমতা থাকবে, তার ক্ষমতায় সে কাজ করবে। সরকারের একটা ক্ষমতা থাকবে, তার ক্ষমতায় সে কাজ করবে, কেউ কাউকে হস্তক্ষেপ করতে পারবে না। যদি আপনি এই পক্ষে থাকেন তাহলে হা ভোট দিবেন, যদি না থাকেন তাহলে না ভোট দিবেন। এরপর বাংলা রাষ্ট্রভাষার মর্যাদায় থাকার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষা ও সংবিধানের স্বীকৃতি দেয়া হবে। ভাই যেটা বললেন,